নতুন রাজনৈতিক দল হতে পারে, তবে তাদের ক্ষমতায় বসানোর মনোভাব থাকলে সামাল দিতে পারবে না সরকার। আজ শুরু হচ্ছে অমর একুশে বই মেলা। উদ্বোধন করবেন প্রধান উপদেষ্টা। উস্কানিমূলক বই রুখতে নজরদারি করবে পুলিশ। তাবলিগ জামাতের বিশ্ব ইজতেমার প্রথম পর্ব চলছে। জুমার নামাজে লাখো মুসল্লির অংশগ্রহণ। আসসালামু আলাইকুম। নজরুল ইসলাম বাবু স্বাগত জানাচ্ছি এনটিভির সকালের খবরে। ক্রাউন সিমেন্ট শিরোনাম দেখছিলেন, এবার পুরো খবর। অভ্যুত্থানের পর নতুন রাজনৈতিক দল গঠিত হতেই পারে, তবে তাদের ক্ষমতায় বসানোর মনোভাব থাকলে অন্তর্বর্তী সরকার সামাল দিতে পারবে না বলে মনে করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধ্যাপক ডক্টর সাব্বির আহমেদ। এনটিভিকে দেয়া সাক্ষাৎকারে কথা বলেন তিনি। বলেন, ক্ষমতায় আসার আগে এবং পরে রাজনৈতিক দলের কথা ও কাজের মিল না থাকলে কি হতে পারে 5 অগাস্ট তা দেখিয়ে দিয়েছে। বর্তমান বাস্তবতায় শক্তিধর দেশের সাথে সম্পর্ক উন্নয়ন ও সহায়তা মেলা অন্তর্বর্তী সরকারের জন্য গুরুত্বপূর্ণ বলেও মত তার। রিপোর্ট করছেন রোকন উদ্দিন। 5 আগস্ট শুধু ক্ষমতার পালাবদলই ঘটেনি, দেশের প্রেক্ষাপটে বদলে গেছে অনেক কিছু। রাজনৈতিক দলের চরিত্র আর জনগণের সাথে সম্পৃক্ততা কেমন হবে তাও নতুন করে ভাবার সময় এসেছে বলে মনে করেন বিশ্লেষকরা। দেশের প্রয়োজনে যেই সংস্কার নিয়ে এত কথা তা শুরুর পাশাপাশি যে কোনো রাজনৈতিক দলেরই ক্ষমতায় আসার পর তা বাস্তবায়ন করাও গুরুত্বপূর্ণ বলে মনে করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই অধ্যাপক। ধরে নিচ্ছি যে বিএনপি ক্ষমতায় আসবে, ধরে নিচ্ছি আর কি। তাদেরকে বলতে হবে যে আমরা যদি ক্ষমতায় যাই এই কাজগুলো করব। তারা 31 দফা করবে না, এটা আমি জানি, এলে বলে লাভ নেই। হ্যাঁ, কিন্তু তারা কি করবে, মানে অন্ততপক্ষে এই 5ই আগস্টের পরে আমরা রাজনীতিক শক্তির কাছে এই জিনিসটা চাই, কথা এবং কাজের মিল। ক্ষমতায় আসার পরে যিনি আসুক, স্যার যে দলই আসুক, তারা যদি বলে এই সংস্কারের সবকিছু বাতিল, হ্যাঁ, করতে পারে কি? বাতিল হইলে আমরা বলে নেব যে এরা বিশ্বাসঘাতক। তাদের কাছ থেকে লিখিত নিতে হবে, আপনার পরিষ্কার কথা ওয়াদা করতে হবে তাদের, এবং সেটা হবে মানে কাইন্ড অফ কনসেনসাস, গ্র্যান্ড ন্যাশনাল কনসেনসাস। এর মাঝেই ছাত্ররা নতুন দল গঠন করবেন বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টাই। তা নিয়েও আলোচনা আছে দেশ জুড়ে। ডক্টর সাব্বির আহমেদের মতে নতুন দল গঠন হলে 53-র সাথে আরেকটি নিবন্ধিত রাজনৈতিক দলের সংখ্যা বাড়বে, কিন্তু মূল বিষয় হিসেবে সামনে আসবে তাদের উদ্দেশ্য। হয়তো ওনারা মনে করছেন যে এই রাজনৈতিক দলকে তৈরি করার অর্থ হচ্ছে একে কোনো না কোনোভাবে ম্যানিপুলেট করে ক্ষমতায় নিয়ে আসা, কিন্তু সেটা কোনো দিনে সম্ভব না। আমার মনে হয় না এটা সম্ভব। সেটা হলে দেশ আরেকটা নতুন ক্রাইসিসের মধ্যে পড়বে। সেটা ট্যাকেল দেওয়ার মতো ক্ষমতা অন্ততপক্ষে ইন্টারিম গভর্নমেন্টের নাই। তাদের যদি একটা সুনির্দিষ্ট আদর্শ নিয়ে যদি ধরে মাঠে কাজ করে হবে, কিন্তু বিষয়টা যদি এরকম হয় যে দল কিছু ব্যক্তিকে সার্ভিস দেওয়ার জন্য একটা দল গড়ে উঠেছে, জাতীয় পার্টির মতো বা অন্যান্য যে কিংস পার্টির মতো, হ্যাঁ, কিছু লোকের আত্মসমৃদ্ধির জন্য তারা দল করছে, তাহলে ওই দল টিকবে না। দেশের অভ্যন্তরের নানান বিষয়ের সাথে আলোচনায় আছে বিদেশি সহায়তায় কিছুটা টান পড়া আর দেশের অর্থনীতিও। সেখানেও দেশের রাজনৈতিক দলের সাথে ঐক্যমতের মাধ্যমে বহির্বিশ্বের সাথে সম্পর্ক জোরদার গুরুত্বপূর্ণ বলে মনে করেন এই বিশ্লেষক। অনেকগুলো পাওয়ার আমাদের হোস্টাইল করে ফেলছি আমরা। ভারতকে হোস্টাইল করে ফেলছি পলিটিক্যাল কারণে, আমেরিকা হোস্টাইল, তাই না? এখন আপনার অর্থনীতি সংকটের মধ্যে, এখন আপনি এই বিদেশি সাহায্য ছাড়া আপনি চলতে পারবেন না। ইন্টারিম গভর্নমেন্টেরও উচিত যে রাজনৈতিক নেতাদেরকে নিয়ে একটা কালেকটিভ প্রচেষ্টার মধ্যে নিয়ে আসা, সম্মিলিত প্রচেষ্টার মধ্যে, যাতে দূরত্বটা নিজেদের মধ্যে তৈরি না হয়। নির্বাচন নিয়ে অন্তর্বর্তী সরকারের রোডম্যাপ ঠিক আছে এবং নির্বাচন কমিশন তার সক্ষমতা অনুযায়ী স্বাধীনভাবে কাজ করার সুযোগ পেলে গ্রহণযোগ্য নির্বাচন হবে বলেও মনে করেন ডক্টর সাব্বির আহমেদ। রোকন উদ্দিন, এনটিভি নিউজ, ঢাকা। ফেব্রুয়ারির প্রথম দিন শুরু হচ্ছে বাঙালির প্রাণের উৎসব অমর একুশে গ্রন্থমেলা। বইমেলাকে কেন্দ্র করে বাংলা একাডেমি প্রাঙ্গণ ও সোহরাওয়ার্দী উদ্যান জুড়ে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। শনিবার বিকেলে মেলার উদ্বোধন করবেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এদিকে মেলার নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শন করে ঢাকা মহানগর পুলিশ কমিশনার বলেছেন, মেলায় উস্কানিমূলক বই প্রকাশ রুখতে নজরদারি করা হবে। সাদরিনা খন্দকারের রিপোর্ট।
বছর ঘুরে আবারও দরজায় কড়া নাড়ছে প্রাণের উৎসব। অমর একুশে গ্রন্থমেলার দুয়ার খুলছে শনিবার, তাই তো স্টল প্রস্তুতের মহাযজ্ঞ চলছে বিশাল এলাকা জুড়ে। বেশিরভাগ স্টলই প্রস্তুত বই প্রেমীদের বরণ করে নিতে। নতুন বইয়ের গন্ধ আর পাঠকদের মিলন মেলায় দেখা মিলবে সাহিত্যের নতুন জাগরণ। আর রংতুলির ছোঁয়ায় সাজছে প্যাভিলিয়ন আর 5 শতাধিক স্টল। বরাবরই আমাদের প্রত্যাশা থাকে যে হচ্ছে মেলা ভালো হবে, তো এবারও একই প্রত্যাশা আছে যে হচ্ছে মেলা আমরা ভালো পাবো এবং হচ্ছে সাড়া পাবো পাঠকদের কাছ থেকে। প্রতিবারের তুলনায় এবার আশা করছি মেলা আরও ভালো হবে। এবার সবার বাক স্বাধীনতা দেখা যাচ্ছে, সবাই একতা আছে, এই জন্য ভাবছি সবাই একসাথে আসলে ভালো হবে। প্রস্তুতি এখনো চলছে, সব গুছাচ্ছি, বইয়ের ক্যাটাগরি অনুযায়ী অর্গানাইজ করছি। শুক্রবার মেলা প্রাঙ্গণ পরিদর্শন করেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের কমিশনার শেখ সাজ্জাদ আলী। অপ্রীতিকর যে কোনো পরিস্থিতিতে পুলিশের সতর্ক অবস্থান থাকবে বলে জানান তিনি। সার্বক্ষণিকভাবে আমাদের অফিসাররা থাকবে এবং রাত্রেও আমাদের সিনিয়র অফিসার এখানে অবস্থান করবেন। ঢাকা মেট্রোপলিটন পুলিশের বাইরেও র্যাব, সিটি এবং অন্যান্য আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা, গোয়েন্দা বাহিনীর লোকেরা সার্বক্ষণিকভাবে তথ্য সংগ্রহ এবং নিরাপত্তা ব্যবস্থায় আমাদেরকে সাহায্য সহযোগিতা করবে। শনিবার বিকেল 3টায় বাংলা একাডেমি প্রাঙ্গণে মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করবেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মুহাম্মদ ইউনুস। এবারের মেলায় তুলে ধরা হবে জুলাই অভ্যুত্থানের নানা দিক। এবারের মেলায় অংশ নিচ্ছে সর্বোচ্চ 708টি প্রকাশনা প্রতিষ্ঠান। এর মধ্যে বাংলা একাডেমি প্রাঙ্গণে 99টি ও 609টি প্রতিষ্ঠান থাকছে সোহরাওয়ার্দী উদ্যানে। গত বছরের মতো এবারও প্যাভিলিয়ন থাকবে 37টি। সাজরিনা খন্দকার, এনটিভি নিউজ, ঢাকা। ফ্যাসিবাদের পতন হলেও দেশে এখনও গণতন্ত্র প্রতিষ্ঠিত হয়নি। গণতন্ত্র প্রতিষ্ঠিত হবে জনগণের ভোটের মাধ্যমে, এমন মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে দলের লিয়াজু কমিটির সাথে জমিয়তে উলামায়ে ইসলামের বৈঠক শেষে এসব কথা জানান তিনি। বলেন, ন্যূনতম সংস্কার শেষে নির্বাচন দিতে বেশি সময় লাগার কথা না। নজরুল ইসলাম খান আরও বলেন, পূর্বের ন্যায় যে কোনো আন্দোলনে বিএনপির সাথে রয়েছে জমিয়তে উলামায়ে ইসলাম। এছাড়া ধারাবাহিক রাজনৈতিক বৈঠকের কথা উল্লেখ করে বিএনপির এই নেতা বলেন, বৈঠকটিতে দেশের বিদ্যমান পরিস্থিতিতে আর্থসামাজিক নানা বিষয়ে আলোচনা হয়েছে। এর আগে বিএনপি সমমনা 12 দলীয় জোটের সাথে আরেকটি বৈঠক অনুষ্ঠিত হয়। ভোটের মাধ্যমে অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ এবং অংশগ্রহণমূলক একটা নির্বাচনের মাধ্যমে দেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা হবে ইনশাআল্লাহ। এরকম একটা নির্বাচন অনুষ্ঠানের জন্য যা কিছু সংস্কার প্রয়োজন সেগুলো করেই এই নির্বাচনটা হবে এবং সেটার জন্য মিনিমাম রিকোয়ার্ড যে টাইম, ন্যূনতম প্রয়োজনীয় সময়, সেটা তো লাগবে। আমরা মনে করি না আর কি যে সেটা করে নির্বাচন করতে খুব বেশি সময় লাগার কথা না। টঙ্গীর তুরাগ তীরে শুরু হয়েছে তাবলিগ জামাতের বিশ্ব ইজতেমার প্রথম পর্বের প্রথম ধাপ। শুক্রবার একসাথে জুমার নামাজ আদায় করেন লাখো মুসল্লি। এবার মুসল্লিদের সুবিধার্থে প্রথম পর্ব 2 ভাগে ভাগ করা হয়েছে, যেখানে অংশ নিচ্ছেন বাংলাদেশের তাবলিগ মুরব্বী মাওলানা জুবায়েরের অনুসারীরা। ইজতেমার প্রথম দিনে হবিগঞ্জ, শেরপুর ও খুলনার 3 মুসল্লির মৃত্যু হয়েছে। সাব্বির খানের ক্যামেরায় হাসান মাহমুদের রিপোর্ট। তুরাগ তীর তাকবীর ধ্বনিতে মুখরিত। তাবুতে তাবুতে তাসবিহ তাহলিল, হেদায়েতি বয়ান, তালিম আর তাশকিলের মধ্য দিয়ে রবের নৈকট্য প্রার্থনায় লাখো মুসল্লির ময়দানে হাজিরা। মহান আল্লাহ ছাড়া কোনো রব নেই, নবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল, কালেমার এই বাণীকে বিশ্ব মানবতার মাঝে ছড়িয়ে দেয় দাওয়াতে তাবলিগের মূল মেহনত। দিলের গুমরাহির বিনাশ আর পাপ থেকে পরিত্রাণ চেয়ে সহি আখলাকের প্রার্থনায় তুরাগ পাড়ে তাই মুসল্লিদের ছুটে আসা। মূল উদ্দেশ্য বিশ্ব শান্তি সমৃদ্ধির জন্য দোয়া চাওয়া। এই দিনের কাজে তাবলিগটা আরও নিবেদিত প্রাণ হইব, এটা আমি কামনা করি। এত বড় জামাত তো আর এই বাংলাদেশে হয় না, এই কারণে আসছি আর কি। এখানে
ইজতেমা মাঠে অনুষ্ঠিত শুক্রবারের জুমার জামাতে অংশ নেন লাখো মুসল্লি। যে যেখানে জায়গা পেয়েছেন অংশ নিয়েছেন নামাজের জামাতে। কিয়ামে, কেরাতে আর সেজদায় বৈঠকে আল্লাহর শ্রেষ্ঠত্ব ঘোষণা হয়। জুমায় ইমামতি করেন মাওলানা জুবায়ের। দুই পক্ষ যেন শান্তিপ্রিয়ভাবে এই ইজতেমাটা সফলভাবে সমাধান করতে পারে। আমরা নাবিয়ানা কাজ ছড়িয়ে দিই, আমাদের মধ্যে বিবাদ না থাকে। এবারের ইজতেমার প্রথম পর্ব দুই ভাগে ভাগ করা হয়েছে। ৪২টি জেলা এবং ঢাকার একাংশের সুরায়ে নিজামের তাবলিগ মুসল্লিরা অংশ নিচ্ছেন প্রথম ধাপে, যা শেষ হবে ২রা ফেব্রুয়ারি আখিরি মোনাজাতের মধ্য দিয়ে। ৩ ফেব্রুয়ারি থেকে শুরু হবে সুরায়ে নিজামের দ্বিতীয় ধাপ। ইজতেমাকে নিরাপত্তা দিতে সেনা সদস্য, পুলিশ সহ আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা নিয়োজিত রয়েছেন। মুসল্লিদের জন্য রয়েছে মেডিকেল ক্যাম্প। দ্বিতীয় পর্বের ইজতেমা শুরু হবে ১৪ই ফেব্রুয়ারি। বিশ্ব মানবতার মুক্তি আর বিশ্ব মুসলমানের শান্তি, সমৃদ্ধি কিংবা হেদায়েত কিভাবে আসতে পারে, সেই কর্মপরিকল্পনায় ৩ দিন ধরে এই তুরাগ তীরের মাঠে অবস্থান করে প্রশিক্ষণ নেবেন মুসল্লিরা। তারপর ছড়িয়ে যাবেন কালিমার দাওয়াত দিতে বিভিন্ন প্রান্তে। তবে এইখানে আসা মানুষ মনে করে তাবলিগ যে ঐক্যের কথা বলে, তাতে যাতে কোনো ধরনের অনৈক্য সৃষ্টি না হয়, সেদিকে সতর্ক থাকতে হবে। হাসান মাহমুদ, NTV নিউজ, টঙ্গী, গাজীপুর। বিশ্ব ইজতেমার প্রথম পর্বের সর্বশেষ খবর জানতে আমরা সরাসরি যাচ্ছি টঙ্গীর তুরাগ তীরে। সেখান থেকে যুক্ত হচ্ছেন আমাদের স্টাফ করেসপন্ডেন্ট নাসির আহমেদ। নাসির, বিশ্ব ইজতেমার আজকের কার্যক্রম, ইজতেমা মাঠের সার্বিক পরিস্থিতির সবশেষ কি খবর আছে আপনার কাছে? বাবু, বিশ্ব ইজতেমার প্রথম পর্বের প্রথম ধাপের আজকে দ্বিতীয় দিনে প্রথম দিনের মতোই সকাল থেকে ফজর নামাজের পর থেকে বয়ান শুরু হয়েছে। সকালে পাকিস্তানের তাবলিগ মুরব্বী বয়ান করছেন খুরশেদ আলম সাহেব, এখন তর্জমা করছেন ওবায়দুর রহমান, বাংলাদেশি তাবলিগ মুসল্লি। তো এই বয়ান এবং আমল এর মাধ্যমে দ্বিতীয় দিন মূলত পরিচালিত হবে। আর এই বয়ানের মধ্যে রয়েছে যে আখিরাতকে ভালো পাওয়ার জন্য, আখিরাতে ভালো পাওয়ার জন্য দিন গঠন এবং ঈমান আমল সাথে চলা, নিজের মধ্যে দিনকে প্রতিষ্ঠা করা, সমাজে সেটাকে ছড়িয়ে দেওয়া, এই সব বিষয়গুলো মূলত সকালে বয়ানে আলোচনা হচ্ছে। আর বিশেষ করে দ্বিতীয় দিনেও প্রথম দিনের মতোই সারা ইজতেমা এলাকায় আইন শৃঙ্খলা বাহিনী তৎপর রয়েছেন। গতকাল যেমন বৃহত্তর জুমার জামাতের জন্য আইন শৃঙ্খলা বাহিনী একটু বেশি চাপ ছিল, আজকে অনেকটাই ঢিলে ঢালা ভাব, রাস্তাঘাট অনেকটাই ফাঁকা রয়েছে এবং যানবাহনের চাপ নেই। বিশেষ করে তাবলিগ জামাতের জুবায়ের অনুসারীদের দুই পর্বে ইজতেমা হচ্ছে। আজকে প্রথম ধাপে যেটা ৪২টি জেলা অর্থাৎ ৪১ জেলা এবং ঢাকা জেলার আংশিক এখানে মুসল্লি যোগদান করেছেন এবং আগামী ৩ তারিখ থেকে বাকি ২২ জেলার তাবলিগ মুসল্লিরা যোগদান করবেন। সে কারণেই মুসল্লিদের চাপ অনেকটাই কম। ময়দানেও বেশ কিছু জায়গা আমরা ফাঁকা দেখেছি এবং তারা অনেকটা আয়েশ করে ইজতেমার কার্যক্রম চালিয়ে যেতে পারছেন। আর এই রাস্তাঘাটে চাপ নেই এবং ভিতরে এবং বাইরে আগের সেই পূর্বের চিরচেনা ইজতেমার সেরকম মানুষের ঢল এখন আর নাই। আর বিশেষ করে ইজতেমার তাদের আগত মুসল্লিদের স্বাস্থ্যসেবা চিন্তা করে এখানে প্রায় ১৫০ ফ্রি মেডিকেল ক্যাম্প রয়েছে, যার দ্বারা তাদের চিকিৎসা সেবা দেওয়া হচ্ছে। এই ছিল সর্বশেষ অবস্থা। বাবু, টঙ্গী থেকে জানছিলাম বিশ্ব ইজতেমার খবর। সীমান্ত নিয়ে ভারত ও বাংলাদেশের পরস্পরের সম্মতির ভিত্তিতে হওয়া বিদ্যমান সব চুক্তির প্রতি সম্মান দেখাবে দিল্লি। শুক্রবার সংবাদ ব্রিফিংয়ে এই কথা জানিয়েছেন ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল। তিনি জানান, দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর মহাপরিচালক পর্যায়ের সম্মেলনে সীমান্ত সম্পর্কিত সব বিষয় নিয়ে আলোচনার প্রস্তাব করা হয়েছে। ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয় বলেন, দুই দেশের মধ্যকার চুক্তি ভারত ও বাংলাদেশের সীমান্তে উভয়ের জন্য সুবিধাজনক নিরাপত্তা, বাণিজ্য ও অবকাঠামো তৈরির সুযোগ এনে দিয়েছে। আসন্ন দুদেশের সীমান্তরক্ষী বাহিনীর মহাপরিচালক পর্যায়ের সম্মেলনের এসব বিষয় নিয়ে আলোচনা হবে বলেও উল্লেখ করেন ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল।
পর্দা নামল মাসব্যাপী ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার 29তম আসরের। শেষ দিনে ক্রেতা দর্শনার্থীর পদচারণায় জমজমাট ছিল মেলা প্রাঙ্গণ। সমাপনী অনুষ্ঠানে পণ্যের বৈচিত্র্যকরণ ও উৎপাদন ব্যয় কমানোর পাশাপাশি ব্যবসায়ীদের সক্ষমতা বাড়ানোর আহ্বান জানিয়েছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন। আগামী বছর মেলা আরও সুন্দর আয়োজনের প্রত্যাশা সবার। আরাফাত ইসলামের রিপোর্ট। শেষ শুক্রবার ও সমাপনী দিন হওয়ায় দুপুরের পর থেকেই মেলায় আগত ক্রেতা দর্শনার্থীর উপচে পড়া ভিড় ছিল চোখে পড়ার মতো। বিকেল গড়িয়ে সন্ধ্যা নামার আগেই সব বয়সী মানুষের ঢল নেমে সেই ভিড় রূপ নেয় জনস্রোতে। মেলায় এসে কেনাকাটা করে স্বাচ্ছন্দ্য বোধ করলেও সার্বিক আয়োজন নিয়ে মিশ্র প্রতিক্রিয়া ভোক্তাদের। সববারের চাইতে অবশ্যই এবার অনেক বেশি ভালো হয়েছে। বাইরের স্টলগুলো যে পরিমাণে আছে আরও প্রয়োজন। যখন রাস্তা দিয়ে আসি তখন মানে ওদের মনিটরিংটাও ঠিক ছিল না। পুরানো যে মেলাতে আমরা গেছি ভালো ভালো স্টলগুলা গুছালোভাবে ছিল, একটার পর একটা, মানে এই ধরনের এটা জিনিসটা আমরা পাইনি। অন্যদিকে বিক্রি নিয়ে সন্তুষ্টি প্রকাশ করলেও মেলার সময় না বাড়ায় আক্ষেপ করেন বিক্রেতারা। আমরা খুশি, আলহামদুলিল্লাহ আমাদের অনেক ভালো সেল হয়েছে, আমরা মার্কেটিংও খুব ভালো পেয়েছি। আগামীকাল যদি একটা দিন বাড়িয়ে দেওয়া হতো তাহলে হয়তো বন্ধের দিনগুলো আমরা যদি আরো একটু বোনাস হিসেবে পেতাম। প্রতিবারের যে মেলায় আমরা আসি, এইবারের মেলায় তার চাইতেও ভালো রেসপন্স আমরা পেয়েছি। আমাদের প্রচুর সেল হচ্ছে, আর অনেক কাস্টমারকে আমাদের নাও করে দিতে হচ্ছে, প্রোডাক্ট নেই, কাস্টমার চাহিদা বেশি। এদিন বিকেলে পূর্বাচলের বাংলাদেশ চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টারে সমাপনী অনুষ্ঠানের আয়োজন করে রপ্তানি উন্নয়ন ব্যুরো ইপিবি। এ সময় বাণিজ্য উপদেষ্টা এলডিসি উত্তরণের চ্যালেঞ্জ মোকাবেলায় ব্যবসায়ীদের সক্ষমতা বাড়ানোর তাগিদ দেন। ব্যবসায়িক ব্যয় আমরা কমাতে না পারি তাহলে আমাদের কিন্তু প্রতিযোগিতার সক্ষমতা কমলে আমাদের জন্য একটা ব্যাপক চ্যালেঞ্জ তৈরি হতে পারে। আমাদের দেশের যে আনএমপ্লয়মেন্ট যে চ্যালেঞ্জটা আছে, এই চ্যালেঞ্জটা বেড়ে যেতে পারে। সো এই কারণে আমি সকলকে উদাত্তভাবে আহ্বান জানাবো যে নিজেদের সক্ষমতা বৃদ্ধি করার জন্য। সেই সাথে আগামী বছরের মেলা আরও আকর্ষণীয় হবে বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি। সমাপনী অনুষ্ঠানে বিভিন্ন শ্রেণীতে মোট 51টি স্টল ও প্যাভিলিয়নকে সেরা অংশগ্রহণকারীর পুরস্কার দেওয়া হয়। আরাফাত ইসলাম, এনটিভি নিউজ, ঢাকা। কাটছেই না চালের বাজারের অস্থিরতা। বাড়তি দামেই বিক্রি হচ্ছে সব ধরনের চাল। প্রকারভেদে কেজি প্রতি চাল বিক্রি হচ্ছে 60 থেকে 80 টাকায়। আর বাজারগুলোতে বোতলজাত সয়াবিন তেলের সরবরাহ কম থাকায় সংকটে পড়েছেন ব্যবসায়ী ভোক্তা উভয়েই। তবে রমজানের প্রয়োজনীয় নিত্যপণ্য ছোলা, চিনি, খেজুর আগের দামে বিক্রি হচ্ছে। বেড়েছে সব ধরনের মাছের দাম। তামজিদ সুমনের রিপোর্ট। বেঁচে থাকার জন্য খাদ্য চাহিদা মেটানোর প্রধান পণ্য চাল। সেই চাল নিয়েই চালবাজির শেষ নেই। প্রতিদিনই যেন নতুন করে অস্থির হচ্ছে চালের বাজার। সপ্তাহের ব্যবধানে বাড়ছে সব ধরনের চালের দাম। নিম্নবিত্ত মানুষের চাল 28 বিক্রি হচ্ছে 60 টাকা কেজিতে, আর মিনিকেট ও নাজিরশাইল চাল প্রকারভেদে 80 টাকা পর্যন্ত। বিক্রেতারা বলছেন, ভারত থেকে আমদানি করা চাল সরাসরি বাজারে প্রবেশ না করার কারণেই চালের বাজার অস্থির হচ্ছে। এলসি করতেছে সব বড় বড় কোম্পানিরা, এখন ওনারা নিজেরা এলসি করে নিজেদের বস্তায় ভরতেছে মালগুলো। ডাইরেক্ট কিন্তু মাল, ইন্ডিয়ান মালগুলো আমাদের বাজারে যদি ঢুকতো তাহলে আমরা কম রেটে কিনতে পারতাম, কম রেটে কিনলে কম রেটে বিক্রি করতে পারতাম। এখন এটাতে হচ্ছে না। কেজি প্রতি 8 টাকা 10 টাকা পর্যন্ত প্রতি কেজিতে বাড়ছে। মেইন সমস্যাটা হলো বিভিন্ন কনজিউমারগুলোকে লাইসেন্স দিয়েই চাইলের সমস্যাটা বাড়াইছে। যেহেতু আপনি দেখেন এখনো যারা প্যাকেট যারা করে, কনজিউমার যারা, তাদের 1 কেজি পোলা চাল তারা এখনো 30-40 টাকা বিক্রি করে, অথচ আমরা বেশি 110 টাকা 12 টাকা। বাজারে এসে বাড়তি দামে হিমশিম খাচ্ছেন সাধারণ ক্রেতা। শুধু চালই নয়, নিত্যপণ্য প্রায় সব কিছুতেই বেশি দাম গুনতে হচ্ছে ক্রেতাদের। সব কিছুর দামই বাড়ছে, কিন্তু এইভাবে আসলে মানে দাম যদি নিয়ন্ত্রণের মধ্যে না আসে, ঠিক আছে, তাহলে আসলে সাধারণ মানুষের জন্য খুব কষ্টকর হয়ে যাবে চলা। মধ্যবিত্ত বলে তো আর কোনো বিত্ত নাই, সব এখন হয়ে গেছে। এখন ধরেন হচ্ছে যারা উচ্চবিত্ত আছে, ব্যবসায়ী আছে, তারা চলতে পারতেছি, চাকরিজীবীদের অবস্থা খুবই খারাপ। গত কয়েক সপ্তাহ ধরেই বোতলজাত সয়াবিন তেলের সরবরাহ কমিয়ে দিয়েছে বিপণনকারী প্রতিষ্ঠানগুলো। ফলে এর প্রভাব পড়ছে বাজারগুলোতে। সাপ্লাই কিন্তু নাই, খুব কম, সাপ্লাইটা খুব কম। রোজার সময় বাড়তি একটু চাহিদা থাকে,
তো চাহিদার তুলনায় বাজার একটু সামথিং একটু বাড়তে পারে। স্বস্তির বিষয় হলো আসন্ন রমজানের প্রয়োজনীয় পণ্য খেজুর, ছোলা, চিনি আগের দামেই বিক্রি হচ্ছে। সেই সাথে সব ধরনের মুরগির দামও কিছুটা কমেছে, আর সব ধরনের সবজি ক্রেতার নাগালের মধ্যেই আছে। তবে রাজধানীর বাজারগুলোতে বাড়তি দামে বিক্রি হচ্ছে সব ধরনের মাছ। তামজিদ সুমন, NTV নিউজ, ঢাকা। মানিকগঞ্জে দরিদ্র পরিবারের মেধাবী শিক্ষার্থী নন্দিনী রানী সরকারের পাশে দাঁড়িয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তার নির্দেশে শুক্রবার বিকেলে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আফরোজা খানম রীতা এবং ছাত্রদল নেতা তৌহিদুর রহমান আওয়াল নন্দিনীদের বাড়িতে যান। এ সময় তারা মেডিকেলে পড়াশোনার বই ও নগদ অর্থ সহায়তা করেন। মানিকগঞ্জ সদর উপজেলার গিলন্ড গ্রামের ইজি বাইক চালক অনিল চন্দ্র সরকারের মেয়ে নন্দিনী ঢাকা মেডিকেলে ভর্তির সুযোগ পেয়েছে, কিন্তু ভর্তি ও পড়াশোনার খরচ জোগাতে দুশ্চিন্তায় ছিলেন নন্দিনীর পরিবার। এ নিয়ে অনলাইনে একটি প্রতিবেদন প্রকাশিত হলে তারেক রহমানের দৃষ্টিগোচর হয়। পরে তিনি নন্দিনীর পাশে দাঁড়ান। নগদ নিবেদিত অর্থনীতির খবর। আন্তর্জাতিক বাজারের সঙ্গে সমন্বয় করে জ্বালানি তেলের দাম বাড়ানো হয়েছে। ডিজেল এবং কেরোসিনের দাম প্রতি লিটার 104 থেকে 1 টাকা বাড়িয়ে 105 টাকা করা হয়েছে। অকটেনের দামও 125 থেকে 1 টাকা বাড়িয়ে 126 টাকা এবং পেট্রোলের দাম 121 টাকা থেকে 1 টাকা বাড়িয়ে 122 টাকায় সমন্বয় করা হয়েছে। নতুন এই দাম মধ্যরাত থেকে কার্যকর হয়েছে। জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের এক প্রজ্ঞাপনের মাধ্যমে এ তথ্য জানানো হয়েছে। প্রজ্ঞাপনে বলা হয়, বিশ্ববাজারে জ্বালানি তেলের মূল্যহ্রাস বা বৃদ্ধির সঙ্গে সামঞ্জস্য রেখে ফেব্রুয়ারি মাসের জন্য তুলনামূলক সাশ্রয়ী মূল্যে এই দাম সমন্বয় করা হলো। জানুয়ারি মাসে ডিজেল ও কেরোসিনের দাম প্রতি লিটার 105 থেকে 1 টাকা কমিয়ে 104 টাকা করা হয়েছিল, তবে অকটেন ও পেট্রোলের দাম সে সময়ে অপরিবর্তিত ছিল। নতুন রাজনৈতিক দল হতে পারে, তবে তাদের ক্ষমতায় বসানোর মনোভাব থাকলে সামাল দিতে পারবে না সরকার। আজ শুরু হচ্ছে অমর একুশে বই মেলা। উদ্বোধন করবেন প্রধান উপদেষ্টা। উস্কানিমূলক বই রুখতে নজরদারি করবে পুলিশ। তাবলিগ জামাতের বিশ্ব ইজতেমার প্রথম পর্ব চলছে। জুমার নামাজে লাখো মুসল্লির অংশগ্রহণ। এই ছিল সকালের খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন NTV অনলাইন www.ntvbd.com। এছাড়াও NTV জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। ধন্যবাদ সবাইকে।